স্বাগতম আবার একটি নতুন ভিডিও মডেল কোশ্চেন পেপার 1 একাদশ শ্রেণীর জন্য সেমিস্টার 2 আর রিকোয়েস্টটি করেছে জিৎ। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমাদের এবং তোমাদের স্ক্রিনে এই দেখো। প্রথম প্রশ্নে কি বলেছে যে গ্যাসীয় বিক্রিয়ক এবং উৎপন্ন গ্যাসগুলিকে আদর্শ গ্যাস বিবেচনা করে ডেল এইচ, ডেল ই, ডেল এনজি এবং আরটি প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আসলে দেখো জিনিসটা কি, আমরা তো সবসময় পড়েছি যে ডেল এইচ সমান সমান ডেল ইউ, ডেল এন জি আর টি। এখানে কিছু না, জাস্ট ইউটাকে চেঞ্জ করেছে, অর্থাৎ ইন্টারনাল যে এনার্জি অন্তর্শক্তিটাকে ডেল ই দ্বারা প্রকাশ করেছে। কই বাত নেই, একই ব্যাপার। তো ঠিক আছে, আমরা ই নিয়ে কাজ করব। তো ই নিয়ে যদি কাজ করি জিনিসটা কেমন হবে তাহলে এখানে, তাহলে দুটো সিস্টেমের আমাদের কথা নিতে হবে। ধরি ধরি প্রথম সিস্টেমের এনথালপি। প্রথম সিস্টেমের এনথালপি হলো H1 ও অন্তর্শক্তি বা আন্তঃশক্তি ইন্টারনাল এনার্জি অন্তর্শক্তি কত অন্তর্শক্তি হলো E1। ঠিক আছে, তবে ইকুয়েশন দেখতে আমাদের কেমন হবে, ডেল H1 সমান সমান কি হবে, সরি ডেল তো আগে আসবে না, প্রথমে এইচ আসবে। ঠিক আছে, H1 সমান সমান কি হবে E1, তারপর কি হবে পি অ্যান্ড ভি1। প্রেশারটা এখানে কি থাকবে, কনস্ট্যান্ট রাখবো। প্রেশারটাই কি রাখবো, কনস্ট্যান্ট রাখবো। আমরা জানি যে এনথালপিকে কাকে বলা হয়, অন্তর্শক্তি এবং পিভি এর গুণফলের যোগফলকে আমরা কি বলা হয়, এনথালপি বলা হয়। এটা প্রথম সিস্টেমের জন্য গিয়েছিল। ঠিক আছে, এবার সেকেন্ড সিস্টেমের জন্য যদি বলি, আমরা সেকেন্ড সিস্টেমের জন্য যদি বলি, সেকেন্ড সিস্টেমের জন্য আমরা ধরে নিলাম যে সেকেন্ড সিস্টেমের এনথালপি ধরে নিলাম H2 ও অন্তঃশক্তি ধরে নিলাম হলো E2। তো সেক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হবে, H2 ইজ ইকুয়াল টু E2 সমান সমান পি, সেক্ষেত্রে V2। পি যেহেতু আমাদের কি রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, এবার ইহাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন, ইহাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন দিই, এরপর কি হবে জিনিসটা দেখ কি হবে, আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন কি করে দেবো, বিয়োগ করে দেবো। 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন যদি বিয়োগ করে দিই, তাহলে H2 মাইনাস H1 সমান সমান E2 মাইনাস E1 প্লাস, আমি পিটাকে কমন নিলাম, V2 মাইনাস V1। তো সেক্ষেত্রে কেমন দেখা যাবে, তো ডেল এইচ বা ডেল মতলবই পরিবর্তন, অন্তিম মাইনাস প্রাথমিক, ডেল ই সমান সমান পি ডেল ভি। আর আমরা জানি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হয়, পি ডেল ভি ইজ ইকুয়াল টু ডেল এন জি আর টি হয়। তোমরা তো পড়েছো যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ। তো ওখান থেকে আমরা লিখলাম, আর জি মতলব গ্যাসের কথা বলেছে, মানে গ্যাসের জন্যই প্রযোজ্য এটা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা প্রথম ইকুয়েশনে অর্থাৎ এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে কি কেমন দেখতে হবে, ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই। ঠিক আছে, পিভির জায়গায় বসিয়ে দেবো ডেল এন জি আর টি। ওকে, আর ডেল এন জি আর টি সমঝে। তো হয়ে গেল প্রথম ইকুয়েশন আমাদের প্রমাণ। ঠিক আছে, এনথালপি এবং অভ্যন্তরীণ শক্তি বা আন্তঃশক্তির সম্পর্ক আমরা করে দিলাম। এরপর দ্বিপরমাণু অণুর বন্ধন শক্তি অণুটির বিয়োজনের জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে বোঝায়। ঠিক আছে, 298 কেলভিন উষ্ণতায় অক্সিজেন অণুর বন্ধন শক্তি নির্ণয় করতে বলেছে। ওই বাত নেই, আমরা বন্ধন শক্তি নির্ণয় করব। চলো নিচের দিকে আমরা চলে যাই, বন্ধন শক্তি আমরা নির্ণয় করবো। ঠিক আছে, দেখো অক্সিজেনকে ভেঙে আমরা এটা লিখতে পারি O2 গ্যাস। ঠিক আছে, তো এর জন্য আমরা যদি আগের যে ইকুয়েশনটা ইউজ করলাম, ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ ডেল এন জি আর টি, এই ইকুয়েশনটাকে যদি পুট করি, দেখো ওখানে সবগুলোর মান আস্তে আস্তে দেওয়া আছে, আর এখানে অন্তঃশক্তি বের করতে বলেছে, তো ডেল ইউ আমাকে বের করতে হবে। তা ডেল এইচ মাইনাস ডেল এন জি আর টি, হ্যাঁ কি না বস? তাহলে দেখো এখানে কি দিয়েছে, এখানে আর এর মান দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এর মান দিয়েছে, আর এখানে একটা কিছু কেটে গেছে। ঠিক আছে, কেটে যায় না, হ্যাঁ আছে, এইচ এর মানও দিয়ে দিচ্ছে, কিলো জুলে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি নিয়ে নেবো, দেখো এইচ এর মান দেওয়া আছে কিলো জুলে, তো কিলো জুলে কত দেওয়া আছে, 498.3 কিলো জুল। আর এর মান আমরা বসাবো 8.314 জুলে। তাহলে এটাকে আমাকে কিছু নিয়ে আসতে হবে জুলে, কি দিয়ে গুণ করে, 1000 দিয়ে গুণ করে আমাকে জুলে কনভার্ট করতে হবে। আর টেম্পারেচার কত, টেম্পারেচার দেখো 298 কেলভিন। ওকে, মানে আমার সেন্টিগ্রেড থেকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি, তারপর ডেল এইচ, এই যে ইকুয়েশন মেইন ইকুয়েশন যদি আমি পুট করে দিই, 498.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড মাইনাস, আর ডেল এন জি কত,
डेल एन जी मतलब কি, বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা আর বিক্রিয় পদার্থের মোল সংখ্যা, অর্থাৎ 2 - 1 = 1। তো 1 আসলো আমাদের, তো আমি এখানে 1 বসিয়ে দিব। আর এর মান 8.314 এবং টেম্পারেচার হলো 298। এবার তো ক্যালকুলেশন তোমরা জানোই, ক্যালকুলেট করো, উত্তর বের করে দাও বস, ক্যালকুলেট করো, উত্তর বের করে দাও, হ্যাঁ কি না? চলো নেক্সট পেজে যাই, পেজ নাম্বার 2। শব্দের জন্য ক্ষমা প্রার্থী, আমি রোডের ধারে এসে আর কি ভিডিও রেকর্ডিং করতে বাড়ি থেকে তাড়াই দিচ্ছে আমাকে। এবার আমরা আইইউপিএসসি নামকরণ করব, ঠিক আছে? আইইউপিএসসি নামকরণ করবো, দেখো আইইউপিএসসি নামকরণ করছি, আইইউপিএসসি নামকরণ আমরা করব, তার জন্য স্ট্রাকচারটা এঁকে নেব একটু। দেখো এই যে সিওসিএল থাকে না, এদেরকে বলা হয় অয়েল ক্লোরাইড, সিওসিএল কে বলা হয় অয়েল ক্লোরাইড। এই যে গ্রুপগুলো, আমাদের যে ফাংশনাল গ্রুপগুলোর নাম মনে রাখতে হবে, এদের নাম হলো অয়েল ক্লোরাইড। কি নাম? অয়েল ক্লোরাইড। এবং যে সিওসিএল এর জায়গায় সিওসিএল থাকে তাহলে অয়েল ব্রোমাইড বলবো। কি বলবো? অয়েল ব্রোমাইড, ব্রোমাইড। ওকে বস, এবার যেহেতু এর মধ্যে কার্বন রয়েছে, তাহলে নাম্বারিংটা আমাদের কোথা থেকে শুরু করতে হবে? এখান থেকে স্টার্ট করতে হবে। তাহলে এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। লক্ষ্য করো 2 নাম্বারে কিটো গ্রুপ রয়েছে, তাহলে যদি নামকরণ করি 2 কিটো, 2 কিটো কয়টা কার্বন? 5টা কার্বন। তো পেন্টানোইল, পেন্টানোইল, পেন্টানোইল ব্রোমাইড, পেন্টানোইল ব্রোমাইড, পেন্টানোইল ব্রোমাইড। ওকে বস, পেন্টানোইল ব্রোমাইড। তারপর নেক্সট এন মিথাইল প্রোপান টু অ্যামিন গঠন আঁকতে বলেছে, কই বাদ নেই, আঁকতে পারবো আমরা। তার আগে আমরা প্রোপান যেহেতু বলছে, মিথ ইথ প্রোপ 3টে কার্বন নিলাম, 2 অ্যামিন, মানে 2 নাম্বার কার্বনে আমাদেরকে অ্যামিন গ্রুপ রুখতে হয়েছে। এবার লক্ষ্য করো অ্যামিনের সাথে আবার এন মিথাইলও আছে, অর্থাৎ এই অ্যামিনের একটা হাইড্রোজেনকে গিলে মিথাইল CH3 বসাতে বলেছে, বসালাম। এরপর দিকের হাতগুলো মিলিয়ে দেবো আমরা, মিলিয়ে দেওয়ার কারণে আমাদের উত্তর হয়ে যাবে এন মিথাইল প্রোপান টু অ্যামিন। ওকে বস, এবার অথবার কোশ্চেনে যাব। দেখো অথবার কোশ্চেনে কি বলেছে, অথবার কোশ্চেনে কি বলেছে, অথবার কোশ্চেনে বলেছে যে CH3CCl অর্থাৎ টারশিয়ারি একটা কার্বোক্যাটায়ন দিয়েছে, ক্ষমাপ্রার্থী, দেখো টারশিয়ারি একটা কার্বোক্যাটায়ন দিয়েছে, বলেছে জলে কোন যৌগটির অসমবিভাজন সম ঘটবে। দেখো উত্তরটা হবে এই যে টারশিয়ারি কার্বোক্যাটায়নটি, এটার অসমযোজক বিভাজন ঘটবে। কেন বলো তো? এর রয়েছে হলো তোমার, এদের যদি স্ট্রাকচার ভাবে আঁকায় তাহলে জিনিসটা কেমন দেখতে হবে? সিএল, সিএল, এখানে CH3, এখানে রয়েছে CH3, আর এখানে রয়েছে CH3, অর্থাৎ এই কার্বনে রয়েছে হলো 9টা আলফা হাইড্রোজেন। আর 9টা আলফা হাইড্রোজেনের জন্য এরা কি করবে? হাইপার কনজুগেশনে যাবে, হাইপার কনজুগেশনে যাবে, হাইপার কনজুগেশনে যাবে। আর হাইপার কনজুগেশন যাওয়া মতলব বুঝতেই পারতেছো, স্টেবিলিটি আর এই স্থায়িত্ব যেহেতু বেশি হয় এদের, স্থায়িত্ব হয়ে গেল, বেড়ে গেল এদের, তার জন্য এরা অসমযোজক বিভাজন করতে যাবে। কারণ হলো, তাহলে তোমাদের লিখতে হবে যে যেহেতু এই টারশিয়ারি কার্বোক্যাটায়নে 9টা আলফা হাইড্রোজেন রয়েছে, তার জন্য ওরা হাইপার কনজুগেশন করবে, আর হাইপার কনজুগেশন করলে এদের স্থায়িত্ব বেড়ে যাবে, তার জন্য ওরা বেশি করে কি করবে? অসম বিভাজন, হেটারোলাইসিস, হেটারোলাইসিস করবে। ওকে বস, হেটারোলাইসিস করবে, এটা হলো একদম শর্টকাট, একদম কোনো দরকার নেই। দুটি ভিন্ন যৌগ ওজোনলাইসিসের মধ্যে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে, যৌগ দুটির স্ট্রাকচার রাখো। অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে, কি উৎপন্ন করে? অ্যাসিটালডিহাইড। কোন দুটি যৌগ থেকে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়? দেখো বস, তোমাকে অ্যাসিটালডিহাইড দিয়েছে, অ্যাসিটালডিহাইডের সংকেত হলো C ডবল বন্ড ও H, তাই তো? তো সুবিধার্থের জন্য আমরা জিনিসটাকে এইভাবে লেখার চেষ্টা করবো বস। দেখো ডাব্লিউ এখানে দিলাম, একটা হাইড্রোজেন দেওয়া যাবে, আরেকটা এমনভাবে কিন্তু উল্টো করে এদের সামনে আমি ঝুলিয়ে দিব, দিয়ে দিলাম। এরপর আমরা কি করে দিলাম? এখান থেকে আমরা অক্সিজেনটা বের করে দিলাম। তো অক্সিজেন বের করে যখন দিয়ে দিব, অক্সিজেন যখন বের হয়ে যাবে, তখন কেমন একটা প্রোডাক্ট আসবে? CH3, CH ডবল বন্ড C উপরে H, CH3। আরে বস দারুণ তো। আবার এই দুটো, এই প্রোডাক্টটা আবার দুইভাবে এক্সিস্ট করে। কিভাবে? এটা সিস এবং ট্রান্স, সিস এবং ট্রান্স। সিস কি? ডবল বন্ডের দুটো কার্বনে একই গ্রুপ যদি একই পাশে থাকে, অর্থাৎ প্লেনের একই দিকে যদি থাকে, এখানে একটা প্লেন কল্পনা করা হয়, CH3 একই দিকে রয়েছে, তার জন্য এটাকে সিস বলবো। আবার উল্টো যদি বলি, ডবল বন্ডে দেখো এখানে একটা প্লেন কল্পনা করলে যদি গ্রুপগুলো যদি বিপরীত পাশে উপস্থিত হয়, তখন এটাকে বলা হয় ট্রান্স টু বিউটিন, ট্রান্স টু বিউটিন। ওকে বস, চলো নেক্সট পার্টেতে যাওয়া যাক। 13 নম্বর হয়ে গেছে। এবার কি বলেছে? যৌগ দুটির মধ্যে স্ফুটন অঙ্ক অনেক অধিক। দেখো টোটকা আগেই বলে দিই বস, এগুলো যদি কোশ্চেন আসে উড়াই দিতে পারো, উড়াবা, একদম পুরো হারে উড়াবা।
টোটকাটা মনে রাখবা, বয়লিং পয়েন্ট বিপি, ঠিক আছে, ব্লাড প্রেশার না, বয়লিং পয়েন্ট। হ্যাঁ, এই বয়লিং পয়েন্ট নির্ভর করে কার উপর? পার্শ্ব শৃঙ্খলের উপর। পার্শ্ব শৃঙ্খল যত বেশি হবে মানে বয়লিং পয়েন্ট কি হবে? কমতে থাকবে। কারণ পার্শ্ব শৃঙ্খলের সাথে কার সমানুপাতিক সম্পর্ক? পার্শ্ব শৃঙ্খল যত বেশি থাকবে তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? দেখো এখানে এটা নিচের দিকে লিখে দিচ্ছি, ঘিচিমিচি হয়ে যাবে বস। এটা আগে মনে রাখো যে বয়লিং পয়েন্টের সাথে কি সম্পর্ক? পার্শ্ব শৃঙ্খল ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ডাইরেক্টলি তুমি দেখতে পারো যে এই প্রথম যে যৌগটা রয়েছে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, অর্থাৎ এন পেন্টেনে কোনো পার্শ্ব শৃঙ্খল নেই, এর স্ফুটনাঙ্ক অনেক বেশি। আর পরেরটা যদি যৌগ দেখো, দেখো এখানে রয়েছে, এখানে যদি মেন চেন এটা হয় তাহলে দুটো পার্শ্ব শৃঙ্খল রয়েছে, যার কারণে এর পার্শ্ব শৃঙ্খল বেশি হওয়ার কারণে এর স্ফুটনাঙ্ক হয়ে গেল কি? কম বস। তাহলে যদি আরও একটা কারণ থাকে, আরেকটা টোটকা, মানে এটা যদি ডিটেলস তোমাকে লিখতে হয়, অর্থাৎ পরীক্ষায় তো লিখতে হবে না, এরকম লিখে তো আসতে পারবে না, তাহলে কি লিখতে হবে? বলবা যদি পার্শ্ব শৃঙ্খল বৃদ্ধি হয়, পার্শ্ব শৃঙ্খল বৃদ্ধি হয়, পার্শ্ব শৃঙ্খলের সাথে আবার ইয়ের সম্পর্ক, পৃষ্ঠতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? যত পার্শ্ব শৃঙ্খল আসবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? হ্রাস পাবে। আর যত পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পাবে, ঠিক আছে, ভ্যান্ডারওয়ালস 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 কি হবে? ভ্যান্ডারওয়ালস বল হ্রাস পাবে। আর এই ভ্যান্ডারওয়ালস বলই হলো তোমার সেই স্ফুটনাঙ্কের জন্য দায়ী। ওকে বস, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে যৌগটে, এখানে দুটো পার্শ্ব শৃঙ্খল আছে, পার্শ্ব শৃঙ্খল যত বৃদ্ধি পাবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তত কি হবে? কমতে থাকবে। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত কমতে থাকবে তত কি হবে? ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল কি হবে? কমতে থাকবে। আর ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল যত কমতে থাকবে স্ফুটনাঙ্কও কমে যাবে। আশা করি বুঝতে পারলাম। এরপর আমরা ডিটারজেন্ট কিভাবে জল দূষণ করে এটা দেখব। দেখো ডিটারজেন্ট কিভাবে জল দূষণ করে। দেখো ডিটারজেন্ট কিভাবে জল দূষণ করে। দেখো ডিটারজেন্টের মধ্যে থাকে হলো পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। কি মনে রাখতে হবে? ডিটারজেন্টের মধ্যে কি থাকে? ডিটারজেন্টের মধ্যে থাকে হলো পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। কি থাকে? পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, ঠিক আছে। একটু দাঁড়াও, ফোন আসছে, ফোনটা ওঠে তারপর আমি ভিডিও রেকর্ডিং করে দিই বস। থামো। দেখো ভাই চলে এসেছি। প্রথম কথা, ডিটারজেন্টের মধ্যে থাকে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। আর পৃষ্ঠতল সক্রিয় পদার্থ কি করে? পৃষ্ঠতল সক্রিয় পদার্থ কি উৎপন্ন করে? এরা হলো পৃষ্ঠটান, পৃষ্ঠতল থেকে চলে আসবে পৃষ্ঠটান, এরা পৃষ্ঠটান হ্রাস করে দেয় জলে, ঠিক আছে। পৃষ্ঠটান কি করে? হ্রাস করে। আর পৃষ্ঠটান যত হ্রাস হবে তত কি উৎপন্ন হবে? ফেনা উৎপন্ন হবে। আর এই ফেনা উৎপন্ন হয়। আর এই ফেনাটা কি হয়? উৎপন্ন হয় এবং অত্যন্ত দীর্ঘস্থায়ী হয়। পৃষ্ঠটান যেহেতু হ্রাস হয়ে গেছে, ফেনা উৎপন্ন হয় আর এটি অনেক দীর্ঘস্থায়ী হয়, ঠিক আছে। দীর্ঘস্থায়ী হলো কেন? যেহেতু পৃষ্ঠটান হ্রাস পেয়ে গেছে বস। আর এই দীর্ঘস্থায়ী হওয়ার কারণেই কি হচ্ছে? জল দূষণ হচ্ছে। বা আরেকটা কারণ আছে যে বেশিরভাগ ডিটারজেন্টের মধ্যে ফসফেট গ্রুপ থাকে। কি থাকে? ফসফেট গ্রুপ থাকে, PO4 3-। আর এটি যখন জলের সাথে মিশ্রণ করে, জলের সাথে রিয়াক্ট করে, মানে তখন কি করে তখন পলিউশন অর্থাৎ জল দূষণ শুরু করে, ঠিক আছে। চলো নেক্সট। আর কোনো প্রশ্ন ছিল? হ্যাঁ, বায়োমোডেল ওজোন স্তর কিভাবে ক্ষতিগ্রস্ত, এটা দেখে নিও বস। হ্যাঁ, কত ক্লাস 10-এর কোশ্চেন দেখে নিতে পারো। ক্লোরিন, হ্যালোজেন, হ্যালো অ্যারিন এই সমস্ত জিনিস যোগের কারণে এটা নষ্ট হতে থাকে। দেখো পরের প্রশ্ন, PX2 QXY2 এবং RXY তাপ উৎপন্ন করছে। বলেছে PQ এবং আর এর মধ্যে সম্পর্ক। দেখো তোমার এটা আগে তোমাদেরকে একটা উদাহরণ করাই। দেখো এটা আছে RXY, ধরো আমি এখানে 2 নিয়েছি, এখানে 2 নিয়েছি, তাহলে কয়টা এক্স হলো? 4টে এক্স। কয়টা ওয়াই হলো? 4টে ওয়াই। তার জন্য কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। তার মানে এখানে এই দুটার যোগ, তার মানে এটার এটা সেম, এটা এটা বোঝাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলাম কি না বুঝতে পারলাম? তার জন্য এখান থেকে আমরা কি লিখতে পারি? যেহেতু PX2 প্লাস QY2 ইজ ইকুয়াল টু RXY, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? সরি, এখানে 8 বসাতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? P প্লাস কিউ সমান সমান আর। এই ইকুয়েশনটা আমাদের সামনে ডেভেলপ হবে। ভালো কথা, হয়ে গেল। এরপর দেখো মেন তো আমরা এটা পেয়ে গেলাম, তাই না? দেখো এরপর যে কোয়েশ্চেনটা কি বলেছে, কেসি দিয়েছে 50, কেপির মান বের করতে। আমরা জানি কেপি সমান সমান কি হয়? কেসি।
তারপর RT টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে, RT টু দি পাওয়ার ডেল এন। এবার আমরা জানি কেপি সমান সমান কেসি, আর ডেল এন এর মান কীভাবে বের করবো? ডেল এন এর মান কীভাবে বের করে? ডেল এন এর মান কীভাবে বের করে? বিক্রিয়জাত পদার্থের আর কি মোল সংখ্যা মাইনাস বিক্রিয় পদার্থের মোল সংখ্যা, পি প্লাস কিউ। আর দেখো একটু আগেই আমরা প্রমাণ করলাম আর সমান সমান পি প্লাস কিউ, অর্থাৎ আর এর জায়গায় পি প্লাস কিউ যদি বসিয়ে দিই, অর্থাৎ পি মাইনাস কিউ কেটে গিয়ে কী হবে? জিরো হয়ে যাবে, এটা ডেল এন এর মান, তাই তো? তার মানে এখানে কী হবে? RT টু দি পাওয়ার জিরো, অর্থাৎ গোটাটার মানই জিরো হয়ে গেল, অর্থাৎ কেপি সমান সমান কেসি, অর্থাৎ কেসির মান যেটা সেটাই কেপির মান, ঠিক আছে, 50। এবার দেখো তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়াটির সাম্যাবস্থা ডান দিকে না বাম দিকে যাবে? বাম দিকে যাবে। নেক্সট 0.1 m HCl 0.1 m অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোনটির পিএইচ এর মান বেশি? কোনটির পিএইচ এর মান বেশি? দেখো করে দিচ্ছি বাস। দেখো আমরা জানি যে পিএইচ এটা নির্ভর করতেছে মাইনাস লগ অফ এইচ প্লাস, অর্থাৎ পিএইচ নির্ভর করে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, অর্থাৎ এইচ প্লাসটা কতটা গাঢ়ত্ব তার উপর নির্ভর করতে পিএইচটা। এবার আমরা জানি HCl ও CH3COOH অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে HCl তীব্র অ্যাসিড হয়। তীব্র অ্যাসিড মানে কি? তীব্র মানে এরা অতিমাত্রায় H প্লাস আয়ন উৎপন্ন করে, ঠিক আছে। দেন এরাও উৎপন্ন করে বাট একটু কম, যেহেতু HCl এর H প্লাস গাঢ়ত্ব বেশি, তার জন্য pH অফ HCl is greater than of pH of CH3COOH। তাড়াহুড়ো করতেছি কেন? কারণ তোমাদের সময় নিয়ে বুঝিয়ে দিতে হবে তাড়াতাড়ি, অন্যান্য চ্যাপ্টার রয়েছে তোমরা করবা। চলো নেক্সট, বিশুদ্ধ জল এবং 0.025 NaCl এর পৃথকভাবে AgCl দ্রবীভূত করা হলে, এটা ভাই ইয়েতে রয়েছে তোমার 2015তে এসেছে তোমাদের সম্ভবত, হ্যাঁ 2015তে দেখবে ছায়া প্রকাশনী বইয়ে রয়েছে এটা। 2015 ইয়ারের কোশ্চেনে যাবা PYQতে, সে PYQ এ ছায়া প্রশ্নতে এটা রয়েছে, দেখে নিবা, হ্যাঁ ঠিক আছে। আরে ভাই সেই লেভেলের। এরপর চলো একটা কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আসি। বলেছে একটি বদ্ধ পাত্রে 1000 কেলভিন উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপ দিয়েছে 0.5 atm এবং গ্রাফাইট যোগ করায় কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড CO-তে কনভার্ট হয়েছে। গ্রাফাইট মতলব কার্বনের কথা বলেছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ছিল, তার মধ্যে আমি কার্বন দিয়ে দিলাম, যার কারণে উৎপন্ন হলো কার্বন মনোক্সাইড গ্যাস। ওকে, এটা হলো তোমাদের মেইন ইকুয়েশন, এটা হলো আমাদের মেইন ইকুয়েশন, ভালো কথা। আর এই মেইন ইকুয়েশনের সাহায্যে আমরা অঙ্কটা করার চেষ্টা করবো। ধরো যখন আর কি T = 0 ছিল, যখন রিয়াকশন শুরুই হয়নি, তখন কার্বন ডাইঅক্সাইডের চাপ কত ছিল? 0.5 atm, আর তখন তো কার্বন মনোক্সাইডের উৎপন্ন হয়নি, তখন 0 atm। আর যখন T = সামথিং 1 সেকেন্ড হলো, বাট কিছুটা একটা টাইম রিয়াকশন শুরু হয়ে গেল, তো 0.5 সেকেন্ড থেকে কিছুটা পরিমাণ কি হলো? কিছুটা পরিমাণ আর কি অবশিষ্ট হতে শুরু করলো, অর্থাৎ কার্বন মনোক্সাইড এখান থেকে বের হতে শুরু করলো। ধরে নিলাম x atm বেরিয়ে গেল, আর তাহলে কার্বন ডাইঅক্সাইড কত আসবে? কার্বন ডাইঅক্সাইডের জন্য x, সামনে আছে 2, তার জন্য 2x atm, ভালো কথা। এবার যদি শর্ত অনুসারে করি, আমরা প্রশ্ন অনুযায়ী করি, শর্তানুসারে, তাহলে কি হবে? 0.5 মাইনাস এক্স প্লাস 2x সমান সমান 0.8। তো এখান থেকে x যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা x পাবো 0.3 atm। তাহলে এখান থেকে 2x এর মান আমরা পেয়ে যাবো 2 × 0.3 মতলব 0.6 atm। কার মান পেয়ে গেলাম? কার্বন মনোক্সাইডের। আর এখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডের মানটাও বের করতে পারবো, ঠিক আছে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত? 0.5 মাইনাস এক্স অর্থাৎ 0.3, তাহলে কত আসলো? 0.2। আর এটা কার? 0.6 কত? দ্য পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোঅক্সাইড। এরপর যদি আমরা ইকুয়েশন বসাই কেপির ইকুয়েশন আমরা কি বসাবো? পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোঅক্সাইড তার হোল স্কোয়ার, আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। এবং কত হলো? হোল স্কোয়ার কেন হলো? কারণ ভাই সামনে 2 রয়েছে, আর 2টা তোমরা জানো
উপরে উঠে যায়, ঠিক আছে, ঘাত হয়ে যায়। এবং কার্বন মনোক্সাইডের মান হলো 0.6 তার হোল স্কোয়ার, এবং কার্বন ডাইঅক্সাইডের মান হলো 0.2 পার্শিয়াল প্রেশার, ঠিক আছে। তো এটা যদি ইকুয়েশন করো তাহলে 1.8 ATM সামথিং আসবে, দেখে নিও। চলো, হয়ে গেল আমাদের। নেক্সট বলেছে এমন একটি যৌগের উদাহরণ দাও যার হলো জারণ সংখ্যা ভগ্নাংশ হয় সুপার অক্সাইড, যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1/2, ঠিক আছে। এরপর হলো আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে জিনিসটা করতে বলেছে, খুব সহজ, চলো করা যাক। তার জন্য দেখো মেন ইকুয়েশন আমাদের কি নিতে হবে, পেলে তো আমাদের কি করতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া লিখতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়া কি রয়েছে, এটা এটা আগেও করেছি তোমাদের, ধরো মডেল সেট কোয়েশ্চেন পেপার 5-এই রয়েছে এটা। কার্বন ডাইঅক্সাইড এবং যেহেতু 2 অণু নিতে হবে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 ইলেকট্রন নিলাম। এরপর বিজারণে কি হবে, বিজারণে আসবে MnO4 মাইনাস, MnO4 মাইনাস, এখান থেকে আমরা নিলাম Mn2 প্লাস। ওকে, যেহেতু এখানে অক্সিজেন 4টে আছে তাই আমরা 4 অণু জল নিলাম, আর 4 অণুর দ্বিগুণ 8টা H প্লাস নিলাম, আর এখানে নিয়ে নিলাম 5 অণু ইলেকট্রন। কেন, কারণ 8টা প্লাস 1টা মাইনাস, তাহলে হয়ে গেল 7, আর 7 থেকে 2টো প্লাস চলে গেল, হয়ে গেল 5টে, তাই তো। ওকে, বুঝতে পারলে আশা করি। এরপর দেখো, লক্ষ্য করে দেখো তো যে মেন ইকুয়েশনটাতে কয়টা ইলেকট্রন, 2টো ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন, 5টা। তাহলে প্রথম নম্বর ইকুয়েশনকে 5 দিয়ে এবং দ্বিতীয় নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করলে কি হবে, প্রথম নম্বর ইকুয়েশনে 5 দিয়ে গুণ করার পর 5COO2 2 মাইনাস প্লাস MnO4 মাইনাস, বাট 2 দিয়ে গুণ করার কারণে এখানে 2 হয়ে গেল, 8H প্লাসের জন্য 16H প্লাস, আর 5 এখান থেকে 10E 2 দিয়ে গুণ করার পর 10 ইলেকট্রন হয়ে গেল, এখানে 2 দিয়ে গুণ করার পর 10টা ইলেকট্রন হয়ে গেল, ওটা কেটে গেল। তাহলে পড়ে থাকলো আমাদের এখানে 5 2 10 কার্বন ডাইঅক্সাইড, আর এখানে 2Mn2 প্লাস, 2Mn2 প্লাস, এবং 4 2 8 H2O হয়ে গেল তোমাদের, খাতাম। নেক্সট পার্টটাতে 6 নাম্বার দেখো কি বলেছে, NH4NO3 তে N এর 2টি জারণ সংখ্যা আছে, হ্যাঁ তো আছে, তো দেখো অ্যামোনিয়াম আর একটা নাইট্রেট আছে। দেখো লক্ষ্য করো এখানে দুটো ক্যাটায়ন হিসেবে আছে, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন হিসেবে আছে। জিনিসটা যদি আমি ভেঙে নিই কেমন হবে, NH4 প্লাস আর একটা হবে NO3 মাইনাস, ঠিক আছে, NO3 মাইনাস। তাহলে এখানে আমি যদি এন এর জারণ সংখ্যা বের করি তাহলে x ইন্টু 4 ইন্টু প্লাস 1 ইন্টু প্লাস x প্লাস 4 টু 1, তো x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4, তাহলে কত হলো, x এর মান কত আসলো বলো, x এর মান কত আসলো, x এর মান আসলো -3, একই না, এটাই তো আসলো, বা অন্য কিছু আসবে, কিছু ভুল করতেছি কি? আচ্ছা, গোটা যৌগটাকে নিয়ে করতে হবে মনে হচ্ছে আমাদের, হ্যাঁ। দেখো আমি যদি এখানে এটার জারণ সংখ্যা বের করি, সেক্ষেত্রে এই অ্যামোনিয়ামের জারণ সংখ্যা হয়ে যাবে +1, ঠিক আছে, গোটাটার করতে হবে, বুঝতে পারলাম। এক্স আর অক্সিজেন হলো -2 ইন্টু 3টে অক্সিজেন, তাহলে হয়ে গেল 0, তাহলে এক্স হয়ে গেল 6 মাইনাস 1 সমান সমান 5, এইভাবে হবে। এটা একটা এক্স এর একটা জারণ সংখ্যা আসলো, আরেকটা হবে কত, আরেকটা কি হবে, আরেকটা হবে তোমার কত, নাইট্রোজেনের যদি যদি বের করি, নাইট্রাইটের জন্য যদি বের করা হয় তাহলে কি হবে, তাহলে এক্স নিব আমরা, আর আমরা এখানে নিয়ে নিব হলো তোমার কত, +1 ইন্টু 4, ঠিক আছে, আর এদিকে থাকবে হলো তোমার -1 এখানে, আর এদিকে হলো তোমার +1, এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস, আচ্ছা 1 তো ছিলই আগে, -1 তো ছিলই, আর এখানে আমি দিয়ে দিলাম +4, তাহলে +3, অর্থাৎ +3 একটা আসতেছে, একটা +5 আসতেছে, ঠিক আছে। এরপর দেখো জারণ সংখ্যার বৃদ্ধিক্রমে আমাদের এটার কি করছে, সমতাবিধান করতে বলেছে, কই বাদ নেই, চলো করা যাক। নিচে আসি আমরা, ধরো সিইউ এসেছে, HNO3 আছে, HNO3 থেকে আমরা যে জিনিসটা বানাবো সেটা হলো কি, কপার নাইট্রেট, কি বানাবো, কপার নাইট্রেট NO3 আর আছে হলো NO নাইট্রাস অক্সাইড, আরেকটা আছে হলো সালফার এবং জল। তো সালফার নিলাম এবং জল নিলাম, তাহলে প্রথমে আমাদের কি দেখতে হবে, কপার থেকে, এখান থেকে যদি আমি কপারের ইলেকট্রন বিন্যাস বের করি, বা আর কি জারণ সংখ্যা ব্যাপারটা ধরো তুমি সালফারের জন্য আমি বের করতে গেলাম, তো সালফার থেকে কোথায় যাব আমি, এই সালফারে,
এই সালফারের জারণ সংখ্যা হলো 0, আর এখান থেকে যে সালফারের জারণ সংখ্যা বের করা হয় তাহলে কি হবে, কপারের হলো তোমার হয় তো 0 মাইনাস, আচ্ছা এটার -2 হবে, কারণ সালফারের যদি জারণ সংখ্যা বের করতে হয় তাহলে x, কপারের হয় তোমার +2, আর গোটাটার নেট চার্জ 0, তাহলে x = -2, ঠিক আছে। এরপর এখান থেকে যদি নাইট্রোজেন থেকে শুরু করে এই নাইট্রোজেনে আসি আমরা, তাহলে এই নাইট্রোজেনে যদি জারণ সংখ্যা বের করি তাহলে কি আসবে, এই নাইট্রোজেনের জারণ সংখ্যা আসবে +5, আর এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা আসবে -2, অর্থাৎ শুধু 2। এবার এখান থেকে আমরা বুঝতে পেরেছি জারণ সংখ্যা বৃদ্ধি, তাহলে লিখিনি আমরা জারণ সংখ্যা বৃদ্ধি কোথায় হয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি কোথায় হয়েছে, আমি তো বললাম আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে এসে ভিডিও করতেছি ভাই, একটু সহ্য করে নাও। জারণ সংখ্যা বৃদ্ধি কোথায়, জারণ সংখ্যা বৃদ্ধি কোথায় হলো, দেখো 0 ছিল, হয়ে গেল 2। এরপর জারণ সংখ্যা দেখো হ্রাস কোথায় ঘটেছে, 5 ছিল 2 হয়ে গেল, আমাদের হলো জারণ সংখ্যা 2। তাহলে এটা কার মানে অনুপাত, এটা অনুপাত হলো CuS এবং HNO3 এর অনুপাত, ঠিক আছে, CuS এবং HNO3 অনুপাত, তাহলে অনুপাতটা হলো 2:3। এবার কি করতে হবে, 3 দিয়ে কপার সালফেটের যে সাবস্ট্রেটগুলোকে গুণ করতে হবে এবং 2 দিয়ে HNO3 সাবস্ট্রেটগুলোকে গুণ করতে হবে। তাহলে যদি এটা করা যায় তাহলে জিনিসটা কেমন দেখতে হবে, জিনিসটা দেখতে কেমন হবে, ধরো কপার সালফেটেরকে 3 দিয়ে গুণ করো, দাও 3 দিয়ে গুণ করো, আর কপার সালফেট, এই যে কপার সালফেট দাও 3 দিয়ে গুণ করে, মানে এই যেখানে দাও সেখানে 2 দিয়ে গুণ করে দাও, দিয়ে দিলাম 2 দিয়ে গুণ করে, এই যেখানে দেখতে সেটাকে কি দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করে দিতে হবে, দেখতে পাচ্ছি না তুমি, হ্যাঁ এই নাইট্রোজেনে রয়েছে, তার মানে এখানে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। সালফারের সাথে কোনো কিছু আছে, হ্যাঁ সালফার তো এখানে আছে, তাহলে সালফারকে 3 দিয়ে গুণ করতে হবে। আর হাইড্রোজেন কোথায় আছে, হাইড্রোজেন তো আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। এবার একটা মজাদার বিষয় হলো নাইট্রেট আয়নের সমতা বিধানের জন্য, শুধুমাত্র সমতা বিধানের জন্য, ঠিক আছে, তা আমাদেরকে কি করতে হবে, এই যেখানে 4 বসাতে হবে, তাহলে হাইড্রোজেন হয়ে গেলে 4 দুগুণ 8টা, আর এটা বসানোর জন্য আমাদের আবার এখানে 8 বসিয়ে দিতে, তাহলে আমাদের সম্পূর্ণরূপে সমতা বিধান হয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট পেজে আমরা যদি যাই, 7 নাম্বার বলছে ইথেনের এক্লিপস এবং স্ট্যাগার্ড কনফার্মেশন আঁকো, কত সহজ, এটা আগেও রিপিট হয়েছে, রিপিটেড কোশ্চেন বস, হ্যাঁ রিপিটেড কোশ্চেন, তোমরা দেখে নিও, বাট আমি করে দিচ্ছি, কোনো ব্যাপার নেই। দেখো ইথেনের আমরা যদি এক্লিপস ফর্মাটা আঁকি তাহলে জিনিসটা কেমন হবে, কেমন হবে দেখতে, এবার এই এই যে হাইড্রোজেন দুটো রয়েছে, এখানে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, অর্থাৎ এখানে এখানে যে সামথিং কি বলবো এটাকে, স্টেরিক হিন্ড্রেন্সটা কম, এখানে স্টেরিক হিন্ড্রেন্সটা কম, হিন্ড্রেন্স কি, সেই হিন্ড্রেন্স কি কম না ভাই, বেশি, কারণ খুব কাছাকাছি আছে না। বাট পরেরটা যদি করি আমরা, স্ট্যাগারটাতে যদি যাই, স্ট্যাগারে যদি যাই আমরা, স্ট্যাগারটা যদি যায় তাহলে জিনিসটা দেখতে কেমন হবে, এমন হবে, হাইড্রোজেনগুলো আঁকলাম না, হ্যাঁ। এবার সেক্ষেত্রে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কোন হয় 60 ডিগ্রি, অর্থাৎ যথেষ্ট দূরে আছে, মানে স্টেরিক হিন্ড্রেন্সটা কি আছে, এখানে স্টেরিক হিন্ড্রেন্সটা কি কম, যার কারণে স্ট্যাগারটার স্টেবিলিটি, অর্থাৎ স্ট্যাগারটির স্থায়িত্ব তোমার মানে এক্লিপসের থেকে কি হয়, বেশি। ওকে বস, বুঝতে পারলাম। এরপর দেখো যৌগটা দেখো কি বলেছে, CH3Cl এর সাথে যদি Ag চূর্ণ দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হয় বস, এটা আগে উপরে যে আগের যে লেকচারগুলো আছে খুব যদি দেখে নাও তোমরা, খুব সুযোগ সুবিধা হবে, আমি তো তাড়াতাড়ি করাচ্ছি তোমাদেরকে। এখানে এখানে উৎপন্ন হয় ইথিলিন, সরি ইথিলিনে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের উপর যদি এফিনল দেওয়া হয় তাহলে উৎপন্ন হয় তোমাদের বেনজিন, আর বেনজিনের উপর যদি আমরা ফিডেলক্রাফট অ্যাসাইলেশন প্রক্রিয়া করি তা উৎপন্ন হয় অ্যাসিডোফেনন, আর এই অ্যাসিডোফেননের উপর যদি আমরা কি করি, ক্লিমেনশন বিজারণ করি তাহলে সিওটাকে চেঞ্জ করে CH2 করে দেবে, তা উৎপন্ন হবে আমাদের ইথাইল বেনজিন বা বেটে। এবার আমরা বানাবো হলো বেনজিন থেকে কি অ্যানিলিন। তো প্রথমে বেনজিনের উপর আমাদের কি নিতে হবে, মিক্স অ্যাসিড নিয়ে নিতে হবে, মিক্স অ্যাসিড মতলব গাঢ় HNO3 এবং গাঢ় H2SO4, যার কারণে নাইট্রেশন হবে, নাইট্রেশনের কারণে উৎপন্ন হবে নাইট্রোবেনজিন, আর এই নাইট্রোবেনজিনের উপর যদি আমরা দিয়ে দিই গাঢ় SN এবং HCl, স্ট্যানাস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা উৎপন্ন করবে NH2, অর্থাৎ অ্যানিলিন বানিয়ে দেবে। এরপর পরের প্রোডাক্ট দেখো কি বলেছে, বলেছে হলো সোডা লাইম দিলে কি হবে, সোডা লাইম দিয়ে আমাদের এখানে বেনজিন পাবো, আর বেনজিনের উপর যদি HCl দিই তা আমরা বেনজালডিহাইড পেয়ে নিব, বেনজালডিহাইড। ফিডেলক্রাফট বিক্রিয়া করে না কেন অ্যানিলিন, কারণ এই যে অ্যানিলিনের মধ্যে রয়েছে হলো নাইট্রোজেন, এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা এরা লুইস বেস হিসেবে কাজ করে, লুইস বেস কি, লুইস বেস হিসেবে কাজ করে,
লুইস বেস মানে কাজ করে মানে এরা যখনই আর কি প্রিডল ক্রাফট বিক্রিয়ার আর কি মেইন আর কি যে ক্যাটালিস্ট এলসিএলসির সাথে রিয়াক্ট করে, অর্থাৎ লুন পেয়ার এরা দান করে দেয় অ্যালুমিনিয়ামকে, যার কারণে প্রোডাক্টটা পরে কেমন হয় দেখতে। আর এই কারণে কি হয়, বলয়ের যে স্থিতিশীলতা তা হ্রাস পায়, বলয়ের স্থিতিশীলতা হ্রাস পায়। আর এই বলয়ের স্থিতিশীলতা হ্রাস পাওয়ার কারণে এরা আর স্থিতিশীলতা কি হয়, হ্রাস পায়। আর বলয়ের স্থিতিশীলতা হ্রাস পাওয়ার কারণে এরা কি করে, প্রিডল ক্রাফট বিক্রিয়া আর করে না। ঠিক আছে, প্রিডল ক্রাফট বিক্রিয়া কি করে না। চলে আসো, বলেছে এন্ট্রপির মাধ্যমে দ্বিতীয় সূত্রটি আমাদেরকে বিবৃতি করতে বলেছে। তোমরা এটা বই দেখে নে, ঠিক আছে, সি বুক বই দেখে নিয়ে কোনো অসুবিধা নেই আশা করি। তারপর এটার যে সলিউশনটা আছে, এই সলিউশনটা তোমরা সেট 5-এ পেয়ে যাবে, সেট 5-এ পেয়ে যাবে। নেক্সট, 4 মোল আদর্শ গ্যাসকে রুদ্ধতাপী প্রক্রিয়া পরবর্তীভাবে সম্প্রসারিত করলে আন্তঃশক্তির পরিবর্তন কত বা পরিবর্তনের মান কত সেটা নির্ণয় করতে বলেছে, তাই তো। আমরা জানি যে ডেল ইউ ইজ ইকুয়াল টু এন সিভি টি2 মাইনাস টি1। এবার এন এর মানে মূল সংখ্যা, কয় মোল, 4 মোল। সিভি কত দিয়েছে দেখো, সিভি দিয়েছে কিছু, সিভি দিয়েছে মোলার তাপগ্রাহিতা 12। এবার টি2 কত, টি2 হলো সেকেন্ড টেম্পারেচার, বাট এটাকে আমাদের কেলভিনে নিয়ে আসতে হবে, কেলভিনে নিয়ে আসতে হবে 60 ডিগ্রি মাইনাস 273, ঠিক আছে। আর এটাকে আমাদেরকে কেলভিনে নিয়ে আসতে হবে 40 ডিগ্রি প্লাস 273, ঠিক আছে। এবার যদি আমরা করি তাহলে কি আসবে, 213 মাইনাস 313, ঠিক না। এরপর তাহলে এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে আমাদের সামনে আসবে হলো 4800, 4800 কত কিসে আছে, জুলে আছে, মাইনাস জুলে আছে। বাট এটা যদি কিলো জুলে নিয়ে যেতে দাও তাহলে কিছু না, এটাকে জাস্ট কততে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা কিসে চলে আসবে, কিলো জুলে কনভার্ট হয়ে যাবে। এখন দেখো উত্তর কিসে আছে, কিলো জুলে আছে না ঝুলে আছে, এটা আবার মুশকিল ব্যাপার হয়। এবার পরে কি বলেছে, স্বতঃস্ফূর্ততার শর্ত কি কি, স্বতঃস্ফূর্ততার শর্ত কিছু না, ডেল এইচ কি হতে হবে, নেগেটিভ হতে হবে, অর্থাৎ গিবস মুক্ত শক্তির মান নেগেটিভ হতে হবে এবং এনথালপির মান কি হতে হবে, হাই হতে হবে, অর্থাৎ বৃদ্ধি পেতে হবে। এটাই দুটো শর্ত স্বতঃস্ফূর্ততার, ঠিক আছে। নেক্সট 10 নম্বর পেজ দেখো, এটা হয়ে গেছে। পরের এই পেজটা আমরা যদি করি, এটাকে একদম ঝটাঝট করার চেষ্টা করো, ঠিক আছে বস। দেখো মেন ইকুয়েশনটা তোমাদের সামনে রয়েছে, এটা মেন ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, মেন ইকুয়েশনটা রয়েছে হলো এটা, তাই তো। আর এই মেন ইকুয়েশনের উপর ভিত্তি করে অন্যান্য ইকুয়েশনগুলোকে আমরা সাজানোর চেষ্টা করবো, ঠিক আছে। এটাকে আমরা যদি ফার্স্ট ইকুয়েশনের নাম দিই, প্রথম ইকুয়েশনে লক্ষ্য করো এখানে কার্বন একটা আছে, বাট এখানে কার্বন 3টে রয়েছে, তাহলে ফার্স্ট ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করতে হবে, অ্যাজ ওয়েল এজ আমাদের ডেল এইচ এর মানকেও আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তো করে নিবা। তারপর 2 নম্বর ইকুয়েশনে দেখো 2 হাইড্রোজেন অক্সিজেন আছে, বাট এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন নেই, এইখানে হাইড্রোজেন আছে, মানে এখানে তো 2 নেই, ঠিক আছে। তার জন্য আমাদের কি করতে হবে, এবং 5-এর একটা ব্যাপার আসছে, তার জন্য 2 নম্বর ইকুয়েশনকে আমাকে কি দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, এবং অ্যাজ ওয়েল এজ আমাদের ডেল এইচ এর মানকেও 5/2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটাকে যদি আমরা 3 নম্বর ইকুয়েশন ধরি, 3 নম্বর ইকুয়েশন এখানে CH4 আছে, লক্ষ্য করো CH4 এদিকে আছে, অর্থাৎ ইকুয়েশনটা উল্টো হয়ে গেছে। কিছুই না, আমাদের ইকুয়েশনটাকে কি করতে হবে, রিভার্স করতে হবে, যার কারণে ডেল এইচ এর মান নেগেটিভ ছিল, ওটা হয়ে যাবে পজিটিভ, কিছু না। এবার 4 নম্বর ইকুয়েশনকে দেখো, 4 নম্বর ইকুয়েশনে দেখো CH4, 4 নম্বর ইকুয়েশনকে দেখো C2H6 আবার এদিকে আছে, ডান দিকে আছে, বাট এটা বাঁ দিকে আছে, তার জন্য আবার ইকুয়েশনটাকে কি করতে হবে, উল্টে লিখতে হবে, যার কারণে ডেল এইচ এর মান কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তারপর নেক্সট লাস্ট ইকুয়েশন 5 নম্বর ইকুয়েশনকে দেখো C3H8, এটা কোনো কিছু করার নেই, যেমন আছে তেমনই আছে, কোনো চেঞ্জ করার দরকার নেই, অর্থাৎ যেমন ডেল এইচ এর মান যেটা আছে সেটাকেই আমরা রেখে দিতে হবে। এরপর ডেল এইচ এর মান গুণ করে যেটা আসলো সেটার কি করতে হবে, আমাদের কি করতে হবে, সামেশন করতে হবে, যোগ করে দিতে হবে। ডেল এইচ সামেশন যদি করো 3 অফ -393.5 প্লাস 5/2 ইন্টু কত ভাই, মাইনাস 571.6 ব্র্যাকেট প্লাস 890 প্লাস 1560 প্লাস 103.8, ঠিক আছে। তো এটা কত, কিলো জুল পার মোল। এবার ক্যালকুলেট করে নিও, দেখো উত্তর বেরিয়ে যাবে আশা করি, ঠিক আছে, উত্তর বেরিয়ে যাবে। চলো নেক্সট লাস্ট, বলছি ইলেকট্রোফিলিক সেন্টার চিহ্নিত করতে বলছে। দেখো CH3CH এতে C ডবল বন্ড ও H এবং CH3CN এ ট্রিপল বন্ড N, ঠিক আছে, দেখতে পাচ্ছ।
এখানে এই কার্বনটা ডেল্টা পজিটিভ এবং অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, এগুলো হলো নিউক্লিওফিলিক সেন্টার। এখানে ডেল্টা এ পজিটিভ আর এই নাইট্রোজেনটা ডেল্টা নেগেটিভ, এগুলো হলো নিউক্লিওফিলিক সেন্টার। নেক্সট কি বলেছে, এই দুটো আয়নটির মধ্যে কোনটির স্থায়িত্ব বেশি? দ্বিতীয় আয়নটির স্থায়িত্ব বেশি, দ্বিতীয় আয়নটির স্থায়িত্ব বেশি, দ্বিতীয় আয়নটির স্থায়িত্ব বেশি। আচ্ছা এমন হতো, সরি, এর স্থায়িত্ব বেশি কেন? কারণ এরা সাইক্লিক, প্ল্যানার এবং ডিলোকালাইজড ইলেকট্রন রয়েছে, ডিলোকালাইজড ইলেকট্রন আছে, তাই এরা হলো এর তুলনায় স্থায়ী। এ কিন্তু রেজোনেন্স করতেছে, বাট তার তুলনাও এটা কি স্থায়ী। লিখতে হবে সাইক্লিক, প্ল্যানার এবং ডিলোকালাইজড ইলেকট্রন থাকার কারণে, ঠিক আছে। এবং হুকেল রুল ফলো করতে 4n প্লাস 4n 4n 4 কি বলছে 4n প্লাস পাই ইলেকট্রন, এই রুলটা ফলো করে, তার জন্য এরা স্টেবল। নেক্সট বলে সংকেত বিশিষ্ট কয়টি সমবায় গঠন করবে? কিছু না, 4টে অ্যালকোহল তৈরি করবে, 4টে অ্যালকোহল তৈরি করবে এবং 2টো ইথার তৈরি করবে। কি তৈরি করবে? 2টো ইথার। নেক্সট 2 হাইড্রক্সি প্রোপিনিক অ্যাসিড যোগ কি আলোক সক্রিয়? না বস, এলা আর আলোক সক্রিয়, হ্যাঁ ইয়েস আলোক সক্রিয়। কারণ এটা যদি স্ট্রাকচার আমরা দেখি তাহলে জিনিসটা কেমন দেখতে হবে, CH3HOH এবং COOH। দেখো এখানে কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন মানে যে কার্বনের 4টা হাতই আলাদা। এর যদি মিরর ইমেজ তৈরি করি, মিরর ইমেজ কি হবে, জিনিসটা কেমন দেখতে হবে, এমন দেখতে হবে, তাই না? এরপর যদি লক্ষ্য করো এই যৌগটা আরেকটা যৌগের উপর বসানোর চেষ্টা করে, অর্থাৎ এরা উপরিপাত যোগ্য নয়, এরা উপরিপাত যোগ্য নয়, উপরিপাত যোগ্য নয়। আর উপরিপাত যোগ্য নয়, তার জন্য এরা কি হয়, আলোক সক্রিয় হয়, আলোক সক্রিয়। সমযোজী বন্ধনে কি ধরনের বিভাজনের ফলে মুক্তমূলক উৎপন্ন হয়? সমযোজী বন্ধন, ধরো এ এবং বি এর মধ্যে সমযোজী বন্ধন রয়েছে, এবং এই সমযোজী বিভাজনের মধ্যে যে সমবিভাজন যখন হবে তখনই উৎপন্ন হবে মুক্ত মূলক, অর্থাৎ হোমোলাইসিস। হোমোলাইসিস যখন হবে তখনই, অর্থাৎ সমবিভাজন হবে তখনই উৎপন্ন হবে, তাছাড়া না। আচ্ছা তারপর কি বলেছে, এই যৌগটির আইইউপিএসি নামকরণ করতে বলেছে। আইইউপিএসি নামকরণ কি হবে, লিখে দিচ্ছি আমি, 3 ইথাইল 3 ইথাইল হেক্স 2 ইন 4 আইন। ওকে বস, এখানে সমাপ্ত। আর যদি তোমাদের কোনো সলভ করতে দরকার হয়, তুমি এটা পারছো না, দেন আমাকে বলো, টেলিগ্রামে বলো বা নাম্বার দেওয়া আছে বলতে পারো, আমি সলভ করে দিতে পারি। ঠিক আছে, রাধে রাধে, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো করে এক্সাম দিও, টাটা, বাই বাই।